আগামী ৫-৬ দিন দেশের জন্য গুরুত্বপূর্ণ জানালেন প্রেস সচিব। ভোটের তারিখ কিছুদিনের মধ্যেই বললেন আইন উপদেষ্টা। বিপজ্জনক অবস্থা পার করছে দেশ, ব্রিফিংয়ে সেনা সদর। নির্বাচনের প্রস্তুতি নিয়েও এখনও নির্দেশনা আসেনি। আগামী নির্বাচন সবার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা সভায় তারেক রহমান। নতুন দেশ গঠনের সুযোগ দিয়েছে জুলাই অভ্যুত্থান। উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যদের গোপন ভোটে রাষ্ট্রপতি নির্বাচন জানালেন সালাউদ্দিন আহমেদ। কমিশনের প্রস্তাবে একমত দলগুলো। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। আগামী ৫-৬ দিন দেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে একদিনও পেছাবে না নির্বাচন। আইন উপদেষ্টা জানান, কিছুদিনের মধ্যেই ভোটের তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার বছর পূর্ণ হবে আগামী ৮ আগস্ট। এ নিয়ে চলছে নানা তোড়জোড়। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সংলাপে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, আগামী ৫-৬ দিন দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনের সময় পেছাবে না বলেও জানান তিনি। ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। আর নিজ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি তুলে ধরেন আইন উপদেষ্টা। জানান, কিছুদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। মিথ্যা বা হয়রানিমূলক মামলায় নাম অন্তর্ভুক্ত করা মব সন্ত্রাস দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে এসব রোধে কাজ চলছে বলেও জানান আইন উপদেষ্টা। হয়রানিমূলক মিথ্যা মামলা একটা, আর একটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো। এই দুইটা আমাদেরকে খুবই পীড়িত করে। আমাদের মতো চেষ্টা করি। আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি। আইন উপদেষ্টা জানান, গেল সরকারের প্রায় ১৫,০০০ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। অসীম আত্মত্যাগের বিনিময়ে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ একটি বিপজ্জনক সময় পার করছে বলে মনে করে সেনাবাহিনী। সম্মিলিত সহযোগিতায় পারে এই পরিস্থিতি থেকে বাঁচাতে। সেনা সদরে আইনশৃঙ্খলা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন কর্নেল স্টাফ মোহাম্মদ শফিকুল ইসলাম। জানান, নির্বাচনের প্রস্তুতি নিতে এখনও সরকারি নির্দেশনা পাননি তারা। আরও বলেন, কোনো দলের প্রতি সেনাদের আলাদা নজর নেই। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিং করছে সেনাবাহিনী। সাম্প্রতিক নানা বিষয়ে বৃহস্পতিবারও এর আয়োজন হয় সেনা সদরে। পূর্বের অবস্থা থেকে অনেকাংশে, বহুলাংশে সেনাবাহিনী বলছে, এখন একটি বিপজ্জনক সময় পার করছে দেশ। সবার সহযোগিতা ছাড়া এ পরিস্থিতি থেকে বাঁচার উপায় কম। একটা বিপদসংকুল সময়ের ভিতর দিয়ে আমরা পার করছি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবার সহযোগিতা দরকার। আমরা চেষ্টা করছি, আমাদের অবস্থা থেকে সবাই চেষ্টা করছে, আপনারাও সর্বাগ্যে চেষ্টা করছেন। আপনাদের সহযোগিতা সামনের দিনগুলোতে যেন অব্যাহত থাকে, আমরা যেন সম্মিলিতভাবে কাজ করে এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারি। নির্বাচন নিয়েও কথা বলেন কর্মকর্তারা। জানান, প্রস্তুতির জন্য সেনাবাহিনীকে এখনও নির্দেশনা দেয়নি সরকার। কোনো নির্দেশনা এখনও ইলেকশন কমিশন বা সরকারের কাছ থেকে পায়নি। তো এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। তবে এটুকু বলবো যে আমাদের একটা প্রিপারেশন আছে। আমরা যখন সরকারিভাবে নির্দেশনা পাবো তখনই আমরা পরিকল্পনা করব যে আমরা কতটুকু ফোর্স আমরা এই ইলেকশনের সময় মাঠে নামাতে পারব। সেনা কর্মকর্তাদের দাবি, প্রাণহানি ঠেকাতেই গোপালগঞ্জে কাজ করেছে বাহিনী, কোনো একক দলের পক্ষ নেয়নি। দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচন সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বিজয় হলে বিএনপি মানবিক বাংলাদেশ গড়ে তুলবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার রাজধানীতে মহিলা দলের এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান নতুন দেশ গঠনের সুযোগ দিয়েছে। এই সুযোগ নষ্ট হতে দেওয়া যাবে না। নারী অধিকার ও অগ্রগতি নিয়ে দেশে বিএনপি সবচেয়ে বেশি কাজ করছে বলেও জানান তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। অনুষ্ঠানে যোগ দেন আন্দোলন সংগ্রামে থাকা রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। ও বাছারাম ভয় দেখিয়ে হলো না রে কাম। শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের উপর প্রামাণ্যচিত্র দেখানো হয়। এ সময় বিগত আন্দোলন সংগ্রামের নানা স্মৃতি তুলে ধরেন বক্তারা। যে রক্তক্ষরণ, তাদের সন্তানকে ফিরে পাওয়ার যে আকুতি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থান নতুন এক দেশ গঠনের সুযোগ তৈরি করে দিয়েছে। এ সুযোগ নষ্ট হতে দেয়া যাবে না। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। নারী অধিকার রক্ষায় বিএনপির বিভিন্ন উদ্যোগের চিত্র তুলে ধরেন তারেক রহমান। বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে নারীরা তাদের অধিকার পুরোপুরি ফিরে পাবে। নারীরা কিন্তু এখনো অনেক পিছিয়ে আছে বাংলাদেশের প্রেক্ষাপটে। শুধু বাংলাদেশ নয়, কোনো রাষ্ট্রই এগিয়ে যেতে পারে না, এবং সে কারণেই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত, তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনাগুলোকে সাজিয়েছে বা গ্রহণ করছে। জুলাই বিপ্লব সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকার জন্য নারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের প্রতি আমাদের ঋণ পরিশোধের পালা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন, এই প্রস্তাবে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া সাংবিধানিক পদে নিয়োগে নোট অফ ডিসেন্স সহ একমত বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আজই আলোচনা শেষ হবে, তারপরই জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি হবে। সনদের পটভূমি খসড়া দেওয়া হয়েছে, সেগুলোর ওপর দলগুলোর সংশোধন নিয়ে কাজ করছে কমিশন। আলোচনার মধ্য দিয়ে চূড়ান্ত খসড়া তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। সেখানে দলগুলো স্বাক্ষর করবে। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে দলগুলো। রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সংস্কার সহ 7টি বিষয়ে আজ আলোচনা হয়। আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আজকে এই বিষয়গুলো নিষ্পত্তি করেই আমরা এই পর্বের সমাপ্তি টানব। আমরা আশা করি আজকে সন্ধ্যা রাত যখনই হোক আমরা নিঃসন্দেহে এই জায়গায় পৌঁছতে পারবো। আমি মনে করি যে খুব বেশি সময় লাগবে না। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত, ইনফ্যাক্ট এটা নিয়োগ সম্পর্কিত, এটা বিধান করার জন্য যে প্রস্তাব আগে থেকেই আলোচনায় ছিল, এখানে আমাদের বক্তব্য আমরা নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছে। জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আহতরা। সঙ্গে অংশ নিয়েছেন অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা। তাদের অবরোধের কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। এতে যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েন বিভিন্ন হাসপাতালে আসা রোগীরা। জুলাই যোদ্ধা সংসদ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় জুলাই আহতরা। তারা বন্ধ করে দেয় যান চলাচল। জুলাই যোদ্ধা ও শহীদদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, কর্মসংস্থান সহ 10টির বেশি দাবি তুলে ধরেন অবরোধকারীরা। বলেন, জুলাই সনদ দিতে গড়িমসি করছে সরকার। এটা লিজুর ভিত্তিক ওনারা একটা রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য হচ্ছে যে এরকম একটা খসড়া তৈরি করেছে, তবে এটার সঙ্গে আমরা একমত না। আহত ও শহীদ পরিবারের জন্য আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা হবে।
যা তাদের অধিকার হিসেবে স্বীকৃত থাকবে। তাদের প্রতি কোনো অবহেলা, বৈষম্য, অধিকার হরণ এবং কোন ধরনের অন্যায্য আচরণ ঘটলে তা হবে রাষ্ট্রদ্রোহী। দুপুর 12:30টার দিকে বৃষ্টি শুরু হলে কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়েন বিক্ষোভকারীরা। বৃষ্টি কমে গেলে আবারও সড়কে অবস্থান নেন তারা। আমাদের 1 নম্বর দাবি আছে আমাদের ঘোষণাপত্র, 2 নম্বরে আছে আমাদের জুলাই সনদ, 3 নম্বর দাবি হলো আমাদের জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ রাষ্ট্রের সংবিধানের মূল সংবিধানে সংযুক্ত করতে হবে। এই রক্তের বিনিময়ে আমরা এই জুলাই সনদ না নিয়ে আমরা শাহবাগে মোড় ছাড়ছি না। এদিকে অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিকল্প পথে চলছে গণপরিবহন। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছেছেন পায়ে হেঁটে। আমরা তাদের প্রতি সমবেদনা জানাবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কিন্তু এরকম জনদুর্ভোগ সৃষ্টি করে না। আমার মা যেমন আজকে হাসপাতাল, আপনার মাও তো হাসপাতাল আসতে পারে। আপনি তখন বুঝবেন যে আপনার মায়ের দুঃখ, আপনার মায়ের কষ্টটা কি, আপনার ভিতরের দুঃখটা কি, আপনি যখন আপনার মাকে বাবাকে দেখতে যেতে পারবেন না। গাড়ি চলতে দেখ, তারা আন্দোলন করবে। আন্দোলনের জায়গায় আন্দোলন, গাড়ির জায়গায় গাড়ি চলবে। রুগী কি অবস্থা হইবে? যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা না হবে কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে জুলাই আহতরা। আব্দুল রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্লট দুর্নীতি 6 মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 27 জনের বিচার শুরু হয়েছে। সকালে ঢাকা বিশেষ জজ আদালতের বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এই মামলায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের সর্বোচ্চ শাস্তির আশা দুদকের আইনজীবীদের। ভারতে পালিয়ে যাওয়ার পর এবারই প্রথম কোনো দুর্নীতির মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন আদালত। বৃহস্পতিবার প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন ঢাকার 2 আদালত। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে 60 কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ অভিযোগে চলতি বছরের 14 জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় 10 মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের অন্য সদস্যরা বিভিন্ন দেশে পলাতক থাকায় 6 জুলাই আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। এরপর বৃহস্পতিবার আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিলে শুরু হয় বিচার প্রক্রিয়া। 3 মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং আমরা আগামী 8 তারিখ বাদীর সাক্ষী নেব। বাদীর সাক্ষী নেওয়ার পর অন্যান্য সাক্ষী নিয়ে দ্রুত আমরা এই মামলাটা রায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করব, দ্রুত করব। এই মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনা সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের আইনজীবী। যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আর তার নিচে 7 বছর, 10 বছর, 3 বছর, 4 বছর আছে, এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাবেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো বাদ দিয়ে মৌলিক বিষয় সংস্কার করে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট শহীদদের স্মরণে আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। বলেন, ক্ষমতা নয়, জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপি দ্রুত নির্বাচন চায়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ এখনও দগদগে শহীদ আহতদের স্বজনদের বুকে। 1 বছর পেরিয়ে গেলেও শহীদদের তালিকা না হওয়ায় ক্ষোভ জানান তারা। বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় উঠে আসে এমন মনোভাব। আলোচনায় বক্তারা বলেন, জুলাইয়ের গণজাগরণ হয়েছিল মানুষের ভোটাধিকার ও মর্যাদার প্রশ্নে। তাই জনগণের অধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময়। একটু বুঝে নিয়ে, পরস্পরকে বুঝে আমরা যদি খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ফলটা লাভ করবে জনগণ, তার একটা প্রতিনিধিত্ব থাকবে, তার একটা সরকার তৈরি হবে। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় যেতে নির্বাচন চায় না, জনগণের কাছে তাদের ক্ষমতা ফিরিয়ে দিতেই নির্বাচন প্রয়োজন। 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারাও করেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে যার
শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। সঠিক সময়ে নির্বাচন দিয়ে সম্মানের সাথে বিদায় নেয়া এই সরকারের লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন বক্তারা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচিত প্রতিনিধি না থাকায় দেশ পিছিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রংপুর চেম্বার ভবনের হলরুমে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির এই নেতা বলেন, অনির্বাচিত সরকারের কারণে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছে ব্যবসায়ীরা। ব্যবসায়ী বান্ধব ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন বলে মনে করেন তিনি। আমির খসরু বলেন, আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী অর্থনৈতিক কার্যক্রম কুক্ষিগত করে পরিচালনা করতে পারবে না। অর্থনীতি ও রাজনীতি একসাথে চলতে হবে। বলেন, প্রতিটি নাগরিককে অর্থনীতিতে সমান অংশগ্রহণের সুযোগ দেবে বিএনপি। উত্তরাঞ্চলে প্রযুক্তি খাত তৈরি করে লাখো তরুণের কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানান আমির খসরু। এগুলো বাস্তবায়ন সম্ভব একমাত্র একটা নির্বাচিত সরকার, যার পেছনে জনসমর্থন থাকে। জনসমর্থন ছাড়া এই কাজগুলো কিছু করা যাবে না। আর নির্বাচিত সরকার না হলে দেশি বিদেশি বিনিয়োগ কেউ করবে না। সকলে সবকিছু তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে নির্বাচনের অপেক্ষায়। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় নতুন প্রযুক্তি ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রোববার রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড ফিশের এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের সামুদ্রিক এলাকা মৎস্য খাতের জন্য খুবই সম্ভাবনাময়। সরকার সামুদ্রিক মাছের উৎপাদন বাড়াতে বাড়তি নজর দিচ্ছে। সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ফিশের মতো আন্তর্জাতিক সংস্থাও সহযোগিতা করছে। আইএমটি প্রকল্প পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও অর্থনৈতিকভাবে লাভবান হতে সাহায্য করবে, যা উপকূলীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখবে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। উপকূলীয় যে জনগোষ্ঠী আছে তাদের জীবন জীবিকার যেন কোনো প্রকার ক্ষতি না হয়, বিশেষ করে নারীদের, এবং তাদের যেন উপকার হয় এবং দেশের যেন উপকার হয়, সে কাজটা আপনারা করবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। দুপুরে নিয়মিত মেরামত কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী রুম্মান ও এনামুল বোর্ডিং ব্রিজের চাকা মেরামত করতে যান। এ সময় হঠাৎ বিস্ফোরণ হলে দুজনই আহত হন। পরে তাদের উদ্ধার করে জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান রুম্মান। আহত এনামুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পঞ্চগড়ে 2 সীমান্ত দিয়ে নারীসহ 17 জনকে পুশিন করেছে বিএসএফ। সকালে বাঙ্গালপাড়া ও ভজনপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে 8 জন পুরুষ ও 9 জন নারী রয়েছেন। বিজিবি জানায়, গতরাতে বাঙ্গালপাড়া সীমান্ত এলাকা থেকে 10 জন ও ভজনপুর সীমান্ত থেকে 7 জনকে পুশিন করে বিএসএফ। সকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গত 3 মাসে 9 দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে 140 জনকে পুশিন করেছে বিএসএফ। ট্রাক থেকে চাঁদা নেওয়ার অভিযোগে বেনাপোল স্থলবন্দরে 65 আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বন্দরে আমদানি রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেট পাস পরীক্ষা নিরীক্ষায় 163 আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার 129 জন সদস্য দায়িত্বে রয়েছেন। বন্দরে বিভিন্ন গেটে পণ্যবাহী ট্রাক যাতায়াতে কাগজপত্র যাচাই বাছাইও করেন তারা। এ সময় প্রতি ট্রাকে 20 থেকে 30 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদের পর 2 দফায় 65 আনসার সদস্যকে বদলি করা হয়। ব্যাটালিয়নের সব সদস্যকে প্রত্যাহার করা হবে বলে জানান বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার। নীতি সুধার 10% অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আগামী ডিসেম্বরের মধ্যে 7.2 এবং জুনে 8% অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে চলতি অর্থ বছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গভর্নর জানান, মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে, তবে এখনও কাঙ্ক্ষিত মাত্রায় আসেনি। মূল্যস্ফীতি কমে গত জুনে 8.48% নেমেছে। মূল্যস্ফীতি 7%-এর নিচে নামলেই নীতি সুধার কমানো হবে বলেও জানান তিনি। বলেন,
ডলারের দাম বাজার ভিত্তিক করা হলেও অস্থির হয়নি। দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়েও কথা বলেন গভর্নর। জানান, বিনিয়োগ বাড়ানোর দায়িত্ব সরকারের, বাংলাদেশ ব্যাংকের নয়। বাজারে তারল্য বাড়বে, তবে টাকা ছাপানো হবে না বলেও জানান তিনি। চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে গভর্নর বলেন, কৃষক চাল ধরে রেখেছে, প্রয়োজনে চাল আমদানি করা হবে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাই।